নাকের নটটা ঠিকঠাক পরানো শেষ করে সিয়া দম ছাড়ল। বিছানার উপর হাত পা ছড়িয়ে শুয়ে থাকা রাতুলের উদ্দেশ্যে বলল, এই রাতুল, ওর তো। অর্পাকে ফোন দে, ও আসতে এতক্ষণ লাগে। ফোনে টাকা নেই, এমনি এসে যাবে একটু পর। তুই এত খুশি কেন সিয়া? বিয়েটা ওর বদলে তুই করে নে তাহলে। সিয়া ভয়ানক রেগে গেল। তরিত এগিয়ে এসে রাতুলের চুল টেনে ধরল। বেচারা করার সময় অবধি পেল না। সিয়া অন্য হাতে তার মুখ চেপে ধরল। তোর কি আমার খুশি সহ্য হয় না? বান্ধবী বিয়েতে এখন বসে কাঁদবো? রাতুল নিজেকে ছাড়াতে লাফিয়ে উঠল। চুলের গোড়া আঙ্গুল চালিয়ে চোখ রাঙানো জঙ্গলি কোথাকার। হাত সামলে রাখবি, না হলে দিব ধরে একটা। দিয়ে দেখ একটা যেন কয়টা ফেরত পাস। তুই চুপ করবি? কানের ভিতর ব্যথা করছে আমার। অনিন্দিতার চাপা স্বর। সিয়া থেমে গেল। রাতুল থমথমে মুখ এগিয়ে গেল। ড্রেসিং টেবিলের কাজটা হেলান দিয়ে দাঁড়িয়ে নিখুঁত চোখে পরক করল অনিন্দিতাকে। ফর্সা বদনে একটা হালকা গোলাপি রঙের শাড়ি, মাথায় মাঝখানে সিঁথি তুলে চিকন সরু একটা টিকলি আটকানো, গলায় হার, হাত ভরা চুড়ি, নাকে নথ, কানে বিশাল দুটো দুল। কান ছিঁড়ে যাচ্ছে না এর? মুখ বিকৃতি হলো রাতুলের। সিয়ার দিকে চেয়ে বলল, কানে কি পরিয়েছিস এত বড় দুল? কান ছিঁড়ে যাবে না? খোল অন্য কিছু পরা। তুই এসবের কি বুঝবি? বেহুদা বকিস না, ওকে এটাই সুন্দর লাগছে। রাতুল দাঁতে দাঁত চেপে চোখ সরালো। অনিন্দিতার উদ্দেশ্যে আচমকা অদ্ভুত এক প্রশ্ন ছিল, গেটে সিকিউরিটি ব্যবস্থা? এমপি জন্য এমনিতেও কড়া সিকিউরিটি দেয়া। সামনের গেটে সব, পিছনের দিকে কেউ নেই আপাতত। সিয়ার চোখ বড় বড় হলো। অবিশ্বাস্য গলায় বলল, তুই এসব জানিস কি করে? আর এগুলো বলেও বা লাভ কি? সিয়ার কথা উত্তর দিল না রাতুল। সে চনমনে চিত্রে চেয়ে অনিন্দিতার দিকে সম্মতির আশায়, কিন্তু মিনিটখানেক গড়ালেও অনিন্দিতা প্রত্যুত্তর অবধি দিল না। রাতুল ফের বলল, বাসের টিকিটও আছে? 8টার বাস, এখন 7টা 22। বাস স্ট্যান্ড পৌঁছাতে বাস ছাড়বে। সিলেট আমার মামাকেও বলা আছে। রাতুল থাম, অবাস্তব জিনিস এগুলো। আগের বার তো সাহস করে বাড়ি ছাড়লাম ওই লোকের থেকে বাঁচতে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। সিলেটে আমি কয়দিনই বা তোর মামার ওপর ভেজাল বনে থাকতাম। এইচএসসি পাশে তো নাইট গার্ডও হতে পারতাম না। রাতুল মৌন রইল এবার। সিয়া ঘাড় নাড়ালো। ঠিক, আর ভেজাল করে লাভ নেই। এবার কিছু হলে ওই এমপি ওর মামুকে ধরবে আগে, তারপর আমাদের। রাতুল কোনো শব্দ খরচ না করে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। অনিন্দিতা উঠে এলো, দরজা ভিড়িয়ে খাটে পা দুলিয়ে বসলো। ঠোঁট গোল করে বলল, পালানোর আইডিয়াটা কিন্তু মন্দ না। কেমন হয় ওই বাড়ি থেকে পালালে? সিয়ার চোখ বড় বড় হলো। দারুণ চমকিত স্বরে সে বলল, কি? ইম্পসিবল। কাদুচে অনিন্দিতা বলল, এভরিথিং ইজ পসিবল। অর্বা দ্রুত পা চালিয়ে গেট বেরোলো। দারোয়ান চাচা কাচুমাচু মুখে তাকে দেখে হাসলেন। অর্বা বিপরীতে একটু হাসল। ভদ্রলোক অনিন্দিতা 3 বন্ধু বান্ধবীকে চিনেন। এরা মাঝে মধ্যে আসে। 2 কদম এগোতেই হাঁটার গতি স্লো হয়ে আসে অর্পার। একতলা বিশিষ্ট বাড়িটি, চারপাশে বিশাল জায়গা, সামনের দিকটা বাগানের মতো, মাঝ দিকে হেঁটে যাওয়া রাস্তা, ইট দিয়ে সুন্দর ডিজাইন করে নিচে। অর্পার পা একসময় সেই রাস্তা থেমে গেল। ঠোঁট চেপে ভাবল কি করবে। সে এত লেট করেছে যে বরযাত্রীর সঙ্গে ঢুকতে হচ্ছে। বড় জোর 4 হাত। এরপরই মানুষের ঝাঁক। দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে একবার গুনল অর্পা। 1 2 3, পুরো 15 জন। এরপর আবার দৈত্যর মতো কয়েকটা লোক, বডিগার্ড হবে। গেটও 2 জন। অর্পা অল্প স্বল্প ঘাবড়ালো তাদের চাউনি দেখে। আপনি কি মানুষ গুনছেন? কণ্ঠে কৌতূহলের লেশ। দারুণ সুন্দর কণ্ঠ। অর্পা তড়াক করে মরল। হাত দূরে দণ্ডায়মান এক হাস্যমুখী ছেলেকে দেখে সে লাফিয়ে পেছালো। ইটের সরু রাস্তা ধার সেখানে শেষ।
পা মুচড়ে পড়ার আগে কবজি ধরে আটকালো সে। অর্পা ভীষণ অসহায় চোখে তাকালো। ব্যালেন্স রাখতে তাকেও ধরতে হলো একজন পুরোদস্ত অপরিচিত ছেলের হাত। সম্বিত ফিরতেই সে নিজেকে ছাড়িয়ে নিল, ছাড়িয়ে আবার হাতখানাও ঝাড়ল। তাতে বিস্ময় ফেটে পড়ল ইয়ামিন। ভুরু কুচকে জিজ্ঞেস করল, হাত ঝাড়ছেন কেন? আমি কি নোংরা হাতে আপনাকে ধরেছি নাকি? অর্পা অপ্রস্তুত হলো বেশ। কোনো মতে বলল, জি না, এমনি ঝাড়ছি। ইয়ামিন প্রতি উত্তরে দেওয়ার প্রয়োজন বোধ করল না। যাওয়ার পূর্বে একবার মেয়েটিকে আপাদমস্তক পরখ করে নিল। লম্বা বড় জোর 5 ফিট 1 হবে। ইয়ামিনের গলা অবধি। বয়সও বা কত হবে? 16-17, বেশি ওইটুকু। গায়ে একটা কালো রঙের সাদামাটা কামিজ। ইয়ামিন আরও দেখল না। চোখ ফিরিয়ে সে ভিতরের দিকে হাঁটা ধরল। মাঝপথে আবার ঘাড় বাঁকিয়ে চেয়ে দেখল মেয়েটি তার পিছু পিছু আসছে। শরৎ থমথমে চোখ মুখে জিজ্ঞেস করল, কী সমস্যা আপনার? অতসী নির্বিকার চিত্রে বলল, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়াশরুমটা কি বাসা থেকে সেরে আসতে পারে না? মেহমান বাড়ি এলে কি চাপ পায় নাকি? শরৎ বিস্ফোরিত নেত্রে তাকালো। বলছে কি মেয়ে? আচ্ছা, ঠোঁট কাটা বেহাইয়া মেয়ে তো। শরৎ তর্জনী কাত করে বলল, চাপ পেলে কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? পুচকে মেয়ে সরো সামনে থেকে। অতসী বড় বড় চোখে তাকালো। খানিকটা উঁচু গলায় বলল, এই তুমি বলছো কেন? আমি তোমার চেনা কেউ? শরৎ বিরক্ত হলো। তুমি নিজেও তো বলছো এখন। বেয়াদব মেয়ে, ওয়াশরুমে গিয়ে বসে থাকো পারলে। যত সব মাথা মোটা পাবলিক। বলেই সে ঘুরে দাঁড়ালো। পাঞ্জাবি হাতা ময়লা লেগে ছিল তার। আগে খেয়াল করেনি। সেটুকুই অংশ একটু পানিতে সে ওয়াশরুমের দিকে এসেছিল। এই মেয়ে আগে থেকেই দাঁড়িয়েছিল, যেন ওয়াশরুম পাহারা দিচ্ছে। বিড়বিড় করে কি যেন আওড়ালো শরৎ। তার চেয়ে চেয়ে দেখে করিতিতে ফুঁসে উঠল। এই বেটা যতবার বাসায় এসেছে ততবার তার ওয়াশরুমের দিকে আসতে হবে। যেন ভুরু কিঞ্চিত উপরে তুলে বড্ড আগ্রহী নিয়ে চেয়ে দেখল চারপাশ ভালো সাজানো হয়েছে, তবে বাইরে থেকে দেখে বোঝা নেই ঘরে এই সাজসজ্জা না। জাফরের কথা রেখেছেন। প্রসন্ন হাসল ইজান। বিয়ের ব্যাপারটা ফ্যামিলি অবধি সীমাবদ্ধ থাকবে। দুনিয়ার সামনে বিয়ের খবর রটিয়ে তার কী লাভ? নেতাদের খাইয়ে বা কী হবে? তার চেয়ে টাকা বাঁচানো ঢের শ্রেয়। ইজান সিয়া করে বসল। পাশে বসা ইমাদ খুশি মনে বলল, ভাবি মনিকে কখন আনা হবে ভাইয়া? ইজান খ্যাত করে উঠল, তুই যেখানে বসে আছিস আমিও সেখানে বসে আছি। আমি কিভাবে জানবো তাকে কখন আনা হবে? ইমাদের খুশি খুশি ভাবখানা নিবে এলো অল্প। বিরক্তি নিয়ে বলল, ভাইয়া সুন্দর করে কথা বলো। ভাবিমণি তোমার কথা বলার ধরন দেখলে ভয় পালাবে নিশ্চয়। পালাবেই তো, পালানো তো সে পিএইচডি প্রাপ্ত। কণ্ঠ নামিয়ে আওড়ালই যান। অনন্দিতাকে আনা হলো মিনিট 10-এর পর। তাতেই হুট করে অজানা কারণে অস্বস্তিরা জেগে ধরল ইজানের। বার কয়েক সে নড়ে চড়ে বসল। না চাইতেও চোখ গেল ডান পাশের ছোবাটার দিকে। সোফায় বসা মেয়েটির দিকে। লম্বা ঘোমটা টানা মেয়েটার মুখের ওপর কিঞ্চিত পাতলা ফিনফিনে সাদা রঙের এখন না, বাইরে থেকে সবই বোঝা যাচ্ছে। ইজান ব্যঙ্গত্ব হাসল। এমন ঘোমটা দেওয়ার মানে কি সে ভেবে পেল না। আধ ঘন্টার ভিতরে বিয়েটা সম্পন্ন হলো, কোনো কান্নাকাটি বিহীনই। জাফর এক কোণে অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলেন মেয়েটাকে। যখন কবুল বলতে বলা হলো সে প্রলম্বিত এক শ্বাস ছেড়ে জড়তা ছাড়াই কবুল বলে ফেলল। জাফর প্রথম 1 মিনিট বিশ্বাসই করতে পারলেন না। ইজান কবুল বলল অত্যধিক শীতল স্বাভাবিক ভঙ্গিতে, কোনো বিষের ভাবান্তর নেই। বিয়ে পড়ানো শেষে খাওয়া দাওয়ার পালা। সেসবের ব্যবস্থা ভিতরে করা হয়েছে। বাড়িটা ভালোই বড়। অতসী ঠোঁট উল্টে সব কিছু দেখছে। এক পর্যায়ে তার চোখ গেল কোনার দিকে। কি যেন নাম মেয়েটা? সিনথিয়া। বহু কষ্টে মস্তিষ্ক ধরা দিল নামটা। অতসী ভুরু কপালে তুলে দেখল মেয়েটা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে। অতসী সবাইকে ডেঙিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলো, এ কি আপু? বরকনে কেউ কাঁদল না?
আপনি কাঁদছেন কেন? সিনথিয়া চোখ বুজে ফেলল। অক্ষিকোটর হতে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই সে অতসীর অলক্ষ্য তার আঙুল দিয়ে মুছে ফেলল। ভারী কণ্ঠে বলল, কিছু না অতসী, চোখে ময়লা পড়েছে হয়তো। কান্নার আওয়াজ পেয়ে ঘাড় ঘোরালো ইয়ামিন। সঙ্গে সঙ্গেই নজরবন্দি হলো একটু আগে দেখা মেয়েটার ক্রন্দনরত মুখশ্রী। অনন্দিতাকে জড়িয়ে ধরে সে। হিচকি তুলে কেঁদে চলেছে একেধারে। ইয়ামিন নিমিষেশ তাকিয়ে রইল। শত চেয়েও চোখ ফেরাতে তার দারুণ অপারগতা প্রকাশ পেল। আবার কান্না থেমে গেল। অনন্দিতা নিজেকে ছাড়িয়ে নিল। সে নিঃশব্দে কাঁদছে। একসময় সেটাও থেমে গেল। এতটুকু দূরত্ব যেতে অর্বার চোখ খুলল। ইয়ামিনের এমন গভীর দৃষ্টিতে সে আড়ষ্ট হলো সহসা। দুহাতে গাল মুছে সে ছুটল বাথরুমের দিকে। সে এমনিতেও কালো, আজ আবার আসার আগে একটু কাজল দিয়েছিল। নিশ্চয় সেটা লেপটে বিশ্রী দেখাচ্ছে। না হলে ছেলেটা অমন অদ্ভুতভাবে তাকিয়েছিল কেন? মনে মনে নিজেকে শখানেক করা কথা শুনে দ্রুত পা চালালো অর্পা। গেট পেরোনোর আগে অনিন্দিতা ঘাড় বাঁকালো। আচানক সবার পথ চলা থেমে গেল। তাতে অনন্দিতা তাতে ভ্রুক্ষেপ নেই। সে কেবল ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, চলে যাচ্ছি মামু। জাফরের দৃষ্টি এমনিতেও নেই। অন্যদিকে চেয়েছে তিনি একটু এগিয়ে এলেন। শক্ত হাতটা আপনা আপনি উঠে এলো বুঝি। আলগাভাবে মাথা হাত বুলিয়ে শব্দহীন পায়ে সরে গেলেন তিনি। অনন্দিতা হাঁটা ধরল পুনরায়। গেট পেরোতে বেশ কয়েকটা গাড়ি দেখা গেল। গুনে আর সময় খোয়ালো না অনন্দিতা। সামনের গাড়ি পিছনে একটা দরজা খুলে দিল কেউ। অনন্দিতার বুক ভরে দম টেনে উঠে যায়। এক বন্দিখানা থেকে আরেক বন্দিখানায় তার যাত্রা শুরু। অতসী ঠোঁট ভেঙে কেঁদেই চলেছেন। সেই কান্নার শব্দ একজন মারাত্মক বিরক্ত। শরতের মাথা ধরে যাচ্ছে। সে না পারতেই ঘাড় কাত করে তাকালো। চোখাচোখি হতে অতসী কান্নার বেগ কিঞ্চিৎ কমে এলো। এক কদম এগিয়ে সে আচমকাই প্রশ্ন করল, আচ্ছা তুমি মানে আপনি অনন্দিতা আবির কী হন? অতসী নিজের প্রশ্নের মানে নিজেই বুঝতে পেল না। কান্না পুরোদমে থামিয়ে সে আবার সুন্দর মতো প্রশ্ন পেশ করল, মানে আপনি বরের কী হন? শরতের বিরক্তি ভাব উবে গেল। হঠাৎ হাসিও পেল। চোখ ফিরে সে বলল, সে আমার ভাই হয়। আর তোমার আপি আমার ভাবি। আপনারা প্লিজ আপির খেয়াল রাখবেন। অতসী সরল গলায় আবদার। শরৎ কি বলবে ভেবে পেল না। কথার পিঠে সে মাথা দুলালো একবার। পরপরই বড় বড় কদম ফেলে এগিয়ে গেল পিচ ঢালা রাস্তার দিকে। গেটের সামনে বাড়ি থামতেই ধ্যান ছুটে অনিন্দিতা খেয়াল করে দেখে সন্ধ্যা পেরিয়েছে সেই কখন। এতক্ষণ অন্ধকারে ঘেরা ছিল চারপাশ। আপাতত গেটের দুপাশে বিশাল বিশাল লাইটের আলো চোখ জ্বলে যাচ্ছে। পাশে বসা ইজান দরজা খুলে বেরিয়ে গেল। অনন্দিতার এক পলক তাকিয়ে দেখল। এরপরেই সহসা নিজের পাশে দরজাটা খুলে যায়। হতচোখে তাকাও অনন্দিতা। ইয়ামিন দাঁড়িয়ে হাস্যমুখে এক পাশে সরে সে বলল, নামো। ভাবিমণি এসে পড়েছি। অনন্দিতা আস্তে ধীরে নামলো। নামার ক্ষণে একবার ইয়ামিনকে পরখ করে নিল। চেহারায় সারল্যতা, কোনো কঠোর ভাব নেই। অত্যন্ত মিশুক সে। না হলে দুদিনের সাক্ষ্যে এই কেউ এত আদরি গলায় ভাবিমণি বলে ডাকে? অনন্দিতা দু কদম এগোলো বোধ হয়। এরপরে পাশে লম্বাটে দেহে ইজানের অস্তিত্ব টের পেল। চোখ তুলে আর তাকালো প্রয়োজন বোধ করল না। ওর অসহায় দৃষ্টি তখন বাড়ির দিকটায়। বাড়িটা একদম মাঝখানে। হেঁটে যেতে হবে কম হলো 15 কদম। অনন্দিতা শরীর টলছে। তারপরও ওড়না শাড়ি এলোমেলো। ভাইয়া ভাবি বোধ হয় টায়ার্ড। কোলে তুলে নাও, দারুণ হবে। শোভার উৎফুল্ল স্বর। কঠিন এক ধমক দিতে গিয়েও দমে গেল ইজান। আর চোখে দেখল ইয়ামিন ইমাদ হৈ হৈ করে সম্মতি দিয়েছে। সেই সঙ্গে হিমেল মোমিনীরও নিশ্চুপে সম্মতিত রয়েছে। কেবল শরৎ আর সিনথিয়া মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে। ইজান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমি জীবনে কোনো চাল ডালের বস্তাই তুলিনি, আর আস্ত একটা মানুষ। শোভা দ্রুততার সঙ্গে জবাব দিল, আশ্চর্য ভাবি,
সঙ্গে বস্তার তুলনা? ইজান উত্তর দিল না। পাঞ্জাবি কলার ঠিক করতে করতে এসে স্বর নামিয়ে আচানক প্রশ্ন করল, কোলে উঠতে চাও? প্রশ্নটা অনন্দিতার উদ্দেশ্য করা, মারাত্মক নির্লজ্জ ছাপ প্রশ্নে। ইজান ইচ্ছে করে নির্লজ্জ বনেছে। মেয়েটাকে নাস্তানাবোধ না করলে ইজানের শান্তি লাগছে না। এমন নিচু স্বরে প্রশ্ন বিচলিত হলো অনিন্দিতা। হতচকিয়ে ইজানের মুখপানে তাকালো একবার। সে স্বাভাবিক চোখে সামনে চেয়ে আছে। অনিন্দিতার চোখ সরালো, সহসা চোখ মুখ শক্ত করে কাট গলায় বলল, জি না, আমার পা দুটো যথেষ্ট ভালো আছে। আর যদি আমি ল্যাংড়া হতাম তাহলে আপনার কোলে উঠতাম না। ইজান বাঁকা চোখে যাওয়ার আগেই অনন্দিতা হাঁটা ধরল। সুভার কথোপকথনের একাংশ শুনল না। অনন্দিতা হাঁটা ধরতে তারাও হাঁটা শুরু করলো বিনা বাক্যে ব্যয়। অনন্দিতা পা চালাতে চালাতে একবার আশপাশ পরখ করল। উঁচু প্রাচীর ঘেরা বাড়ি, সামনের অংশে বিশালাকার বাগান দুধারে। উত্তর দিকে হঠাৎ চোখ আটকালো অনিন্দিতার। একটা দোলনা রাখা। তার বাড়িতে একটা দোলনা ছিল তার শখের, সেটা এখন বোধহয় অবহেলায় পড়ে আছে। অনিন্দিতা চাপা দীর্ঘশ্বাস ফেলতে গম্ভীর পুরুষালিত কণ্ঠ কানে এসে বাড়ি খায়, তোমার মা বাড়ির থেকে 3 গুণ বেশি সিকিউরিটি এখানে। দেওয়ালে কারেন্টের শক আর মেন গেটে বন্দুকের গুলি। কোনোটাই তোমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। সো পালানোর পায়তারা করে লাভ নেই। অনিন্দিতার পদযুগল থেমে যায়। তীর্যক চোখে যে দাঁতে দাঁত পিষে বলে, আমার সহ্যর ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই দেখছি। বাহ, তাহলে বলছো তোমার সহ্যর ক্ষমতা অনেক। তা কয়টা বুলেট খেয়েছে শুনি? আসক্ত কণ্ঠে ইজান ঠোঁট গোল করে শীষ বাজালো একবার। অপেক্ষা করলো অনিন্দিতার উত্তরের, কিন্তু না, মেয়েটা কোনোরূপ উত্তর দিল না। আবছা অন্ধকার ঘর ঢোক গেলে অনিন্দিতা। কামিনী স্মিথ হেসে বলল, লাইট অন করো অনি। ভয় পাচ্ছিস? জি না। আচ্ছা। খাটের পাশটায় বসলেন কামিনী। হাত বাড়িয়ে লম্বা হয়ে শুয়ে থাকা 50 পুরুষটির মাথা ছুঁয়ে দিয়ে বলতে লাগলো, দেখো কে এসেছে, উঠো, চোখ মেলে তাকাও। ইয়াকুবের বড্ড কষ্ট হলো চোখ মেলে তাকাতে। কড়া ডোজের ঘুমের ওষুধ পড়েছে। ঝিমঝিম করছে মাথা। বেডসাইড টেবিলে রাখা মৃদু আলোর বাতি অল্প তেজেও চোখ বুজে আসছে। তবুও তিনি চোখ মেলেন। ঝাপসা দৃষ্টি সামনে স্থাপন করলেন। নিভু গলায় জানতে চাইলেন, কে এসেছে কামিনী? মালিনীর মেয়ে, ইজানের বউ। যে দেখো, সে বসে আছে, কথা বলে না। ইয়াকুব চোখ বুজে বললেন, বড় লাইটটা জ্বালাও। কামিনী তাই করলেন। ইয়াকুব মুখ কুঁচকে রইলেন। মিনিট খানেক পর পুরোদমে চোখ খুললেন। অনিন্দিতার স্থির চিত্রে বসা। ইয়াকুব অল্প হাসলেন, টেনে টেনে বললেন, তো তুমি অনিন্দিতা? জি। ইয়াকুব ফের চোখ বুজে ফেললেন। প্রলম্বিত এক নিঃশ্বাস ছেড়ে আওড়ালেন, আমার কত শখ ছিল ছেলের বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দিব, অথচ আজ কি খারাপ অবস্থা আমার। অনিন্দিতা চুপচাপ বসে রয়। ইয়াকুবের গলা অবধি পাতলা এক চাদর টানা, পাশেই একটা ক্রেচার রাখা। অনিন্দিতা চমকায়, ভদ্রলোক কি হাঁটতে পারেন না? তন্নমতে কামিনী সুধান, আচ্ছা ঘুমাও তুমি, অনি উঠে আয় মা। অনিন্দিতা উঠে রুম থেকে বেরোতে কামিনী বলেন, উনি 7 বছর ধরে এমনভাবে শুয়ে আছেন, হাঁটতে চলতে পারেন না, ফুল প্যারালাইজড। নিভে আসার স্বর। কামিনীর গলা ধরা গেল। এইটুকু কথা বলতে বলতে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো ইজান। কপালে রাগ ফুলে উঠেছে। কানে ঠেকানো ফোনটা অপর প্রান্ত হতে কারো হাসির শব্দ শোনা যাচ্ছে। ইজান দ্বিতীয়বারের মতো জানতে চাইল, কে বলছিস? হাসির আওয়াজ ক্ষীণ হলো। প্রশ্নটা উত্তর এলো না, বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিল কেউ, শুনলাম বিয়ে করেছিস, খবরটা কি সত্যি? ইজান ভুরু কুচকায়, একবার নাম্বারে চোখ বোলায়, পরপর শক্ত গলায় কিছু জিজ্ঞেস করার আগে ওপাশ থেকে হাস্যরত কণ্ঠে ভেসে আসে, কাম ডাউন ইজান, আমি নিবরা জোয়াবেদ। টুকটুক শব্দ, কল কেটে যায়। নিবরাস ফোনের দিকে চেয়ে পুনরায় উচ্চ হাসিতে মেতে ওঠে। ইজানের বারান্দা থেকে বেরোয়, সোজা নেমে আসে ড্রয়িং রুমে। হিমেল
মুমিন বসে কথাবার্তা বলছিল, পাশেই শরৎ নিজের মতো ফোন ঘাটছে। ইজান এসে তিনজনের সামনে দাঁড়ালো, গর্জে উঠে বলল, কোন হারামজাদায় খবর লিক করেছিস? নিবরাস হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে প্রায়। সামনে কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে এক রমণী। নিবরাস হাসি তালে এক পলক তাকে দেখল। হাসির সংযত করতে তার সময় লাগলো পাক্কা 2 মিনিট। নিজেকে ধাতস্থ করে সে পেট চেপে শরীর এলিয়ে দিয়ে সোপায় ক্লান্তি ঝরা কণ্ঠে বলল, পেটে ব্যথা ধরে গেছে খুশ, এদিকে আসো। খুশি ধীর পায়ে হেঁটে এলো, ইতিহস্ত ভঙ্গিতে বলল, বসবো? বসো। বলতে বলতে উরুর ওপর হাত দিয়ে আলতো চাপড় দিল বরাস। খুশির লজ্জায় মুখ নুয়ে ফেলল। মিনিট খানেক গড়াতে খুশিতে ঠোঁট চেপে ঠায় দাঁড়িয়ে দেখে সে তপ্ত নিঃশ্বাস ফেল। নিবরাস হাত ধরে টেনে উরুর ওপর বসায়, ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, তোমার ভয় কাটছে না কেন খুশ? কিসের ভয়? তোতলাচ্ছ কেন বউ? আমার সামনে লজ্জা শরম একটু কমিয়ে রেখো। আচ্ছা, ইজান বিয়ে করেছে, মিডিয়ায় জানায়নি, নিশ্চয় এখন চিন্তা করছে আমি কিভাবে জানলাম। বলতে বলতে সে হেসে ওঠে। খুশি অবাক চোখে তাকায়। মানুষটা এত হাসি গত 1 বছরে হেসেছে কিনা সন্দেহ। প্রতিপক্ষের জব্দ করে এত খুশি পাওয়া যায়, জানা নেই ওর। হিমেল মুমিম দাঁড়িয়ে উঠল। মুনিম সরল গলায় শুধালো, কী খবর ভাই? ইজান রক্তিম চোখে তাকালো। শরৎ উঠল ধীরে সুস্থে, ভাবুক গলায় প্রশ্ন করলো, কি হয়েছে ভাই? এনি প্রবলেম? বিয়ের ব্যাপারটা ওই নিভ্রাস জানে কিভাবে? তোদের বলিনি এসব ব্যাপারে বাড়ি অবধি রাখতে? আমার শত্রু হয়ে চামচামি করছিস তোরা? আমাকে ধোকা দিচ্ছিস? পুনরায় গর্জে ওঠে ইজান। মুনিম দূরে হাঁটে। ভাইয়ের রাগ উঠলে মাথা আউলে যায়, পাগল বনে যায়। হাতটাও তো উঠাতে পারে আজ, যা আগুন মেজাজ তার। সরর ঘাড় বাঁকালো। হিমেল মুমিনের দিকে তীর্যক চোখে চেয়ে প্রশ্ন করল, তোরা ভালো হবি না? খোদার কসম ভাই, আম্মা বাদে আর কেউকে বিয়ের কথা বলিনি। আম্মাকে মানা করেছি যাতে মানুষকে না বলে। মুনিম চটপট গলায় বলে। হিমেল সুর মেলায়, জি ভাই, আমিও কাউকে বলি নাই, বিশ্বাস করেন। ইজান চোখ বুজে লম্বা দম ফেলে। তো এ নিবরাস জানলো কিভাবে? আমার মনে হয় কাজী ওর লোক ছিল, বিয়ে পড়িয়ে সঙ্গে সঙ্গে ওর কাছে খবর পাচার করেছে। মুনিম বিজ্ঞর মতো মাথা নেড়ে বলে। শরৎ তার কাজ চেপে ধরে সহসা কটমটো চোখে তাকিয়ে বলে, তুই চল, বাড়ি যাবি। ভাইয়ের মাথা খারাপ করিস না আর। এই হিমেল তুইও আয়, ব্যাপারটা আমি দেখছি ভাই। আজ আসছি, বিদায় নিয়ে মুমিনকে বগল দাবা করে বাইরের দিকে ছুটল শরৎ। হিমেলে গেল পিছু পিছু। ইজান গটগট পায়ে দোতলায় উঠল। কামিনী তার সিঁড়ির কাজটায় দাঁড়িয়ে, অত্যাধিক শীতল চাউনি। ইজান দমে গেল। মেজাজ সংবরণ করে খানিকটা হাসার চেষ্টা করলো। কামিনী কাট কাট কণ্ঠে শুধালেন, এটা কি মানুষের বাড়ি নাকি কোনো চিড়িয়াখানা? ইজান ভ্যাকাচাকা খাওয়া গলায় বলল, হ্যাঁ, একটু পর পর চেঁচামেচি করে কি বোঝাতে চাও? তুমি সিংহ আর এটা জঙ্গল বা চিড়িয়াখানা মামুনি? এসব কেমন কথা? গম্ভীর হলো ইজান। কামিনীর চোখ গরম করে তাকালেন। যাও, রুমে যাও, আবার কোনো চিৎকার শুনলে খবর আছে। ইজান প্রলম্বিত শ্বাস ফেলে। কামিনী শান্তিপূর্ণ মানুষ, চিৎকার ঝামেলা অভ্যস্ত নন। কিন্তু বিয়ে হয়েছে এক জঞ্জাটপূর্ণ বাড়িতে, যাদের শিরায় শিরায় রাজনীতি, ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি তাদের রক্তের সঙ্গে যেন লেগে থাকে। ইজান মেজাজ দমিয়ে ধূপধাপ পায়ে রুমের দিকে এগোল। ভিড়িয়ে রাখা দরজাটা এক হাতে ঠেলতে তার চক্ষু চরক গাছ। বিছানায় মাঝখানটা মেয়েটা বসে আছে। তার সদ্য বিবাহিত স্ত্রী বসে আছে। পাশে 3 বিচ্ছু। সুভা অনর্গল কথা বলে যাচ্ছে, ইয়ামিনও তাই। ইমাদ হেসে কুটি কুটি হচ্ছে। মাঝখানে বসা অনন্দিতা কেবল চোখ পাতলা উষ্ঠদয় ভাজে স্মিত হাসির লেস। ইজান মিনিট খানেক গম্ভীর চোখে পরখ করল তাকে। সে কি জোর করে হাসছে? ইজান কেঁপে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। গলা ঝেড়ে সে বলল, এখানে কি? ইয়ামিন হেসে জবাব দিল, ভাবিমণিকে কোম্পানি নিচ্ছিলাম। আচ্ছা, এই ওর তোরা, চল চল। বলে 3 জনে হুড়মুড়ি করে বেরিয়ে গেল। বেরোনোর আগে সুভা
দুঃখিত কণ্ঠে বলল, রুমটা সাজানো হয়নি ভাইয়া। ফুল টুল কিনে আনার কথা মাথায় ছিল না, কিন্তু নিরাশ হওয়ার কোনো দরকার নেই। ভাবির হাতে একটা সাদা গোলাপ ধরিয়ে দিয়েছি, বাগান থেকে এনেছি। টাটা ভাইয়া। তিনজনের দরজাটা আটকে গেল। ইজান বিরক্ত বোধ নিয়ে দরজা সিটকানি তুলল। পরপর পা ঘোরাতেই টাইলসের ওপর সাদা গোলাপটা নজরে বাঁধল। খুব থমথমে হলো ইজানের মুখশ্রী। অনিন্দিতা তখন বিছানা থেকে নেমেছে, মাথা ওড়নাটা ক্ষিপ্ত ভঙ্গিতে খুলে মেঝে এক কোণায় ছুঁড়ে মারল। ইজান দানবের মতো কদম ফেলে তার নিকট গেল, দ্বিতীয়বারের মতো কবজি চেপে ধরল। আশ্চর্য, মেয়েটার চোখে কোনো রূপ ভয় নেই, কেবল আছে একরাশ তাচ্ছিল্য। সে কোনোভাবেই ঠোঁটের কোণ বাঁকিয়ে হাসল, কণ্ঠে তাচ্ছিল্য ভাবখানা গাঢ়ভাবে ঢেলে বলল, শুরু হয়ে গেছে স্বামীর অধিকার ফালানো। ইজান অবাক হলো না, সে নিজেও হাসল। অন্য হাতে রাজা বাদশাদের মতো গোপ ঘোরালো একবার। নিমিলিত গলায় বলল, হ্যাঁ, কাজও এগিয়ে রাখছো দেখি। আমার শাড়িটা খুলে ফেলে এবার কুইকলি। বলতে বলতে সে খানিক পূর্বে মেঝে ওপর ছুঁড়ে ফেলা ওড়নাটার দিকে তাকালো। অনিন্দিতা হাত ছাড়াতে চাইল, এত শক্ত পুরো কোনো বিশেষ লাভ হলো না। একসময় সে হাল ছাড়তে ইজান আর একটু দূরত্ব কমালো। মেয়েটা আইশ্রী, দুটো হালকা বাদামি চোখগুলো তাই, গায়ের ফকফকা ফর্সা, মুখের আদল গোল গোল। সন্দেহে মনে অনুভূতি ঝাড় তোলার মতো সুন্দরী সে, কিন্তু ইজান এসবে গলা মানুষ নয়। সে অন্য হাত উচালো, নরম চল চেপে ধরল আকস্মাৎ। অনিন্দিতা দ্বন্দ্বপাটি একটি অপরটির সঙ্গে বাড়ি খেলো সঙ্গে সঙ্গে। চোখ দুটো নিভে আসছে বিলম্বে, কানে প্রবেশ করে শিশানো স্বর, এত জেদ কিসের? প্রত্যুত্তরে দেওয়ার সুযোগ অনন্দিতার কাছে নেই। ইজান ফের বলতে লাগলো, আমি তোমার চেয়ে গুণে গুণে 11 বছর বড়। আর একবার বেয়াদবি করলে কথাখানা অসম্পূর্ণ রেখেই সে সরে যায়। অনন্দিতা চোয়ালে হাত বুলায়, অগ্নিদৃষ্টি জড়তাগ করে ইজানের পানে চিবিয়ে চিবিয়ে বলে, আপনার লজ্জা হয় না? কিসের লজ্জা? ইজান অবাক হওয়ার ভান করে। জোর করে বিয়ে করেছেন? আবার জোর করে বিয়ে কখন করলাম? আমি কি কবুল বলার সময় তোমার মোটা মাথা কাছে বন্দুক চেপে রেখেছিলাম? রাখিনি। তুমি নিজের মুখে কান্নাকাটি ছাড়াই কবুল বলেছ। আমার ভাইয়েরা ভিডিও করেছে, কিন্তু ক্লিয়ার ভিডিও। একটু দমটা নেই যান। বারান্দার দিকে অগ্রসর হতে হতে বলে, যাও যাও, কাউচে শুয়ে পড়ো। ইজান বারান্দা হতে ঘুরে ঢুকলো ঠিক 12টার পর। খালি কাউচেটার দিকে চেয়ে তার ভুরু যুগল নিজ হতে কুঁচকে আসে। পরপরই দৃষ্টি ছুঁড়ে বিছানার ওপর। এই তো একপাশে ফিরে মেয়েটা শুয়ে আছে, মাঝখানে প্রাচীন স্বরূপ রাখা একটা মোটা কোল বালিশ। ইজানে শিরায় শিরায় রাগ দাপিয়ে বেড়াচ্ছে। তখন সে ঘুমাবে কোথায়? ভাবতে ভাবতেই সে এগিয়ে এলো। কাউচে তার পক্ষে ঘুমানো অসম্ভব, আবার সকালে জরুরি কাজ আছে। এখন না ঘুমালেই নয়। ও শেষমেশ না পারতেই বসে পড়ল বিছানার অন্য ধারে। এক পলক পাশে শোয়া অনিন্দিতাকে পরখ করে মুখ বাঁকায়। বেশিক্ষণ ভাবে না তাকে নিয়ে। ভবিষ্যতের চিন্তা সে খুব কম করে। রাজনীতিবিদদের আবার ভবিষ্যৎ আজ আছে কাল নেই যে জীবনে, তা নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ? বসে থাকতে থাকতেই সে শুয়ে পড়ল। চিৎকার চেঁচামেচি আওয়াজে ঘুম ভাঙল অনিন্দিতার। পুরো রুমে ঝলমলে কিরণে ছড়াছড়ি। বিশালাকার রুমটি একটা সুটকেস পড়ে আছে। অনিন্দিতার দ্রুত পায়ে হেঁটে সেটা কাজটায় গেল। সুটকেস হাতড়ে একটা শাড়ি বের করে ছুটল বাথরুমে। বসার ঘরে রমরমা পরিবেশ, হই হুল্লোড় শব্দ। খন্দকার নিবাসে দেওয়ালে দেওয়ালে ধাক্কা খাচ্ছে। ইজান হাস্য উজ্জ্বল মুখে একপাশে বসে আছে। আজ অনেক দিন পর দিব্য এসেছে। দিব্য ইজানের প্রিয় বন্ধু। ও বেচারা ঢাকার বাইরে থাকে, আসা যাওয়া খুব কম পরিসরে। আসলে বাড়ি মাতিয়ে রাখে, আড্ডা মস্তি। এক পর্যায়ে সে প্রশ্ন করল, তা ভাবি কোথায় ইজান? ঘুমে। ভাবলেছিন এক উত্তর ভেসে এলো ইজানের পক্ষ থেকে। এতক্ষণ অবধি কাল রাতে কি প্রপার ঘুম হয়নি? দিব্য মারাত্মক গোছের মানুষ। ইজান যায় বর্ণায় বিরক্ত হলো তার এরূপ কথাবার্তায়। চুপচাপ রইল সে, কেননা মুখ খুললে কঠিন কঠিন কথা বেরোবে। কিন্তু বাকিরা মুখ চেপে হাসা শুরু করলো। ঘাড় বাঁকিয়ে আনমনে পিছনে তাকাতে গম্ভীর বনে গেল ইজান। সিঁড়ি ভেঙে নেমে আসছে মেয়েটা।
গায়ে জড়ানো নীল রঙা শাড়িটার নিচের অংশ ভেজা। হাত দিয়ে কুচি ধরে সাবধানে পা ফেলে নামছে, যার স্বরূপ ফর্সা পা দুটো উঁকি দিচ্ছে। চেহারা আদল স্নিগ্ধতা ভরপুর, চুলগুলো খোপাবন্দি। ইজান হুট করে উঠে দাঁড়ালো, চটপট পায়ে সবাইকে উপেক্ষা করে ছুটল সিঁড়ির দিকে। অনিন্দিতা শেষ সিঁড়িতে পা ফেলার আগেই শক্ত হাতে দাপটে ঘুরে যায়। হাতের টান পড়ে তন্নমধ্যে, তার উপরে সিঁড়িতে ইজান। 1 সেকেন্ড সময় নেয় অনিন্দিতা ধাতস্থ হতে, এরপরই টানা শুরু করে। 2 সিঁড়ি উপরে উঠে জোরে সোরে টান দিতে অনিন্দিতা ঋণী আঁকড়ে ধরে কোনো মতে, কিন্তু ইজান থামালো না। অমন পুরুষালিত শক্তির বিপরীতে টান সামলাতে উপরে উঠতে হয়। একদম উপরে উঠে অনিন্দিতা হাত ছাড়ে ইজান, ভারী স্বরে বলে, তুমি এভাবে নিচে যাচ্ছিলে কেন? অনিন্দিতার সর্বাঙ্গে তখন রাগ দাপিয়ে বেড়াচ্ছে। শক্ত গলায় কিছু বলার পূর্বে পুরুষটির এরূপ অদ্ভুত প্রশ্ন তাকে থামিয়ে দিল। প্রশ্নটা তাকে ভেতরটাকেও কিঞ্চিত বিচলিত করল বটে। এবার সতর্ক চোখে নিজেকে পরখ করে অনিন্দিতা। পেটের নিচে 2টো সেফটি পিন আটকানো, কোমর উন্মুক্ত হওয়ার চান্স নেই। ও চোখ তুলতেই সামনে আগানো ধরল ইজান। আকস্মিক তার এমন কাণ্ডে পুরোদমে বিচলিত হলো অনিন্দিতা। 2 কদম পেছাতে পিঠ ঢেকে ইট পাথরে শক্ত দেওয়াল। ইজান পা থামায় তখন, যখন দূরত্ব কেবল ইঞ্চি খানেক। অনিন্দিতা পুনরায় ভ্যাকাচাকা খাইয়ে শাড়ির আঁচল মুখ করে চেপে ধরে ও চিবিয়ে চিবিয়ে বলে, তুমি এ বাড়ির বউ হও, এখন বড় বউ, সে হিসেবে চলাফেরা করবে। মানে? প্রশ্নটা উত্তর এলো না। ইজান আঁচলখানা মাথায় তুলে দিল, মেজাজে পারদ হু হু করে খাদে ঠেকলো। এবার একটু দূরে সরে দাঁড়ালো। না, এবার ঠিকঠাক লাগছে। ঠোঁটের কোণে বাঁকিয়ে বলল, রুম থেকে বেরোলে এভাবে বেরোবে? রূপ আছে বলেই যে দই দই করে দেখিয়ে বেড়াতে হবে তার কোনো মানে নেই। প্রথমবার বলে ছাড় দিলাম, যাও এখন নিচে যাও।